তারপরের জার্নিটা তো আসলে পড়াশোনার জার্নি, পড়াশোনা করেছেন। আর লেখালেখিটা আপনি শুরু করছেন কখন আসলে? লেখালেখি আসলে ছোটোবেলা থেকেই করতাম। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে লেখালেখির একটা ব্যাপার আছে। আমার আব্বু লেখালেখি করতো, তারপর হচ্ছে আমার চাচারা, ওনারও লেখালেখি করতো। তো ব্যাপার হইতেছে, আমি বলবো যে এটা মানে একটা বংশগত, এটা আমি জানি না এটা কি এরকম হয় কিনা, যে বংশগতভাবে প্রাপ্ত একটা জিনিস। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তো ছোটোবেলা থেকেই টুকটাক লিখতাম, কিন্তু সিরিয়াসলি যদি লেখালেখি শুরু করি সেটা হইতেছে যে আপনার কলেজের পরে, মানে কলেজ শেষ হচ্ছে এই টাইমটাতে, কলেজ শেষ হচ্ছে এরপর ইউনিভার্সিটিতে উঠতেছি এই টাইমটাতে, মানে ফেসবুকে আর কি টুকটাক লেখালেখি করতাম। এরপর 2020 সালে এসে প্রথম বই প্রকাশ করি। তো তাইলে প্রফেশনাল লেখালেখি 2020, আর যদি পিছনে যাই তাহলে 2016-17 সাল থেকে। মানে আর প্রকাশিত বই কি ধরনের বই বা কি বই? আচ্ছা, আমি এখন পলিটিক্যাল লেখালেখি করি বলে অনেকে হয়তো এটা অনেকে বুঝবে না বা ভুলে যেতে পারে। আমি হচ্ছে কিন্তু বেসিকলি মানে সাহিত্য করি আর কি, সাহিত্য করি, ফিকশন। আমার প্রথম বইটা ছিল একটা ফ্যান্টাসি উপন্যাস, সেটা হইতেছে দ্য ল্যান্ড অফ মিরাকোলা, 2020 সালে প্রকাশিত হয়েছিল। এটা আমার প্রথম বই। এটা হইতেছে ফ্যান্টাসি জনরার বই আর কি, শিশু কিশোরদের জন্য উপযোগী। আবার অনেকে ধরেন বড়রাও পড়ে, যেমন আমি ফ্যান্টাসি জনরার বই খুব পছন্দ করি, যে মনে করেন হ্যারি পটার, লর্ড অফ দ্য রিংস, এই টাইপের। এরপর 2022-এ আমার একটা রোমান্টিক কমেডি উপন্যাস, এটাও আসে বইমেলাতে, এটা হচ্ছে বউনামা। এটা হ্যাঁ হ্যাঁ, কোন প্রকাশনের বই? এটা বাংলা প্রকাশন থেকে আসছে। এটাও তখন পাঠকপ্রিয়তা পাইছিল। এটা বেসিক্যালি আমি ফেসবুকে একটা সিরিজ লিখতাম, ওইটারই একটা বইয়ের একটা ইয়া। আর 2023-এ এসে আমি আরেকটা বই প্রকাশ করি, এটা হচ্ছে বাইনারি। এটা একটা রাজনৈতিক উপন্যাস। এটা হচ্ছে স্টোরিটা এরকম অনেকটা, যে স্টোরির যে সেন্ট্রাল যে ফিগার, যে কেন্দ্রীয় চরিত্র, পুরুষ যে কেন্দ্রীয় চরিত্র, সে হচ্ছে একজন ক্যাম্পাসের একজন ছাত্রলীগ নেতা। আর যে কেন্দ্রীয় নারী চরিত্র যেটা, সেটা হচ্ছে জামাতের একজন নেতার মেয়ে। আচ্ছা, ঠিক আছে। তো এইটা ক্যাম্পাসের রাজনীতিকে কেন্দ্র করে বইটা লেখা। তো আপনার সামনে আর কোনো চিন্তা আছে কিনা লেখালেখি নিয়ে? কি অবস্থা? হ্যাঁ, অবশ্যই। মানে আমি এটার জন্য আসলে এখন ব্যাপার হইতেছে, প্রফেশনাল লাইফে ঢুকার পরে একটু ডিফিকাল্ট হয়ে গেছে লেখালেখি করাটা। ঠিক আছে, আমি আসলে ওইভাবে টাইম করতে পারি না, আর টাইম করলে একটু মনে হয় যে রেস্ট করলে মনে হয় এই টাইমটা ভালো হয়। আচ্ছা। তো বাট আমার ইচ্ছা আছে হচ্ছে লেখালেখির সাথেই থাকা। আমার খুবই আফসোস লাগে যে 24 সালের গণঅভ্যুত্থান গেল, কিন্তু আমি তো এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি এবং অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। এরপরও আমি মানে এটা নিয়ে কোনো মানে লিটারেচার প্রডিউস করতে পারি না, এটা আমার একটা আফসোস রয়ে গেছে। তো আমি ইচ্ছা আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা, আপনার ফেসবুকে লেখা আছে যে আপনি একজন অ্যান্টি লিবারেল, আর কয়েকটা টার্ম লেখা আছে। তো অ্যান্টি লিবারেল, তো আমি যদি দেখি যে প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে আসলে অনেকগুলো ফ্র্যাকশন আছে, এবং ইসলামপন্থীদের মধ্যে বিভিন্ন ভাগের মধ্যে দাওয়া কুমড়া সম্পর্ক আছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা খুবই প্রিভিলড। তো আপনাকে আসলে কেউ কি লিবারেল বলে কিনা? আপনি নিজেকে কিন্তু লিখে রাখছেন ফেসবুকে যে আপনি অ্যান্টি লিবারেল, কিন্তু আপনাকে লিবারেল বলে বা মডারেট বলে গালি দেয় কিনা কেউ? অবশ্যই। ব্যাপার হইতেছে যে যখন আমি লিখতেছি যে অ্যান্টি লিবারেল, তখন আমার মাথার মধ্যে অন্যই একটা কনসেপ্ট। ঠিক আছে, ধরেন আমার মাথার মধ্যে এই কনসেপ্টটা হচ্ছে মডার্নিটিকে আমি যেভাবে দেখি, যেভাবে পড়ি, ওই জায়গা থেকে, যে লিবারালিজম মডার্নিটির পেট থেকে জন্ম নিছে, এবং যে লিবারালিজম স্পেশালি পশ্চিমে যেটা হচ্ছে একদম খুব ডমিনেন্ট আইডিওলজি, ওই অর্থে আমি মানে লিবারেলদের মানে এগেনস্ট, অ্যান্টাই। ঠিক আছে, এবং আমি ফিলোসফিক্যালি ওদের ওই ইয়াগুলার এগেনস্টে, এবং ওই ব্যাপারে আমার শক্ত মানে আমার অবস্থান আছে বা যুক্তি আছে। কিন্তু আমাকে মনে করেন যে বাংলাদেশে হচ্ছে যে কোনো কিছু মানে যে কোনো
জিনিস আপনি যখন যে কোনো একটা ফিল্ড অফ স্টাডি, ঠিক আছে, এখানে আসার পরে ওইটা একটু মানে ডাল হয়ে যায় আর কি, এবং যখন খুবই অ্যাভেলেবল হয়ে যায় ওইটা হচ্ছে মানে ওইটার নিজের জায়গায় থাকে না। ফাহাম আব্দুল সালামের একটা কথার মতো আর কি, আমরা ওটা না বলি আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাইন্ড অফ ফাহাম আব্দুল সালাম যেটা বলছে। তো এটার একটা সমস্যা আর কি, যে কোনো ট্যাগ বা যে কোনো একটা ওয়ার্ড যখন কোথাও থেকে আমদানি হয় সেটা যখন সস্তা হয়ে যায় তখন যে কেউ যায় যে কাউকে এই ট্যাগটা দিতে পারে, অপাত্রের দান করে। তো এই জন্য আমাকে অনেকে এইসব শব্দ বলে আর কি, এটাকে দয়া করে বলে। আচ্ছা, আপনাকে এই যে আপনি জামাত শিবিরের পক্ষে লেখার কারণে আপনাকে আসলে এখন পর্যন্ত কি কি ট্যাগ পাওয়া লাগছে? জামাত শিবিরের পক্ষে লেখার কারণে এখন পর্যন্ত রাজাকার, এটা ফার্স্ট, মডারেট, তারপর হচ্ছে লিবারেল, সেকুলারও আমি শুনছি, ঠিক আছে, আচ্ছা, সেকুলারও শুনছি, আর হইতেছে ইয়াও শুনছি, শিয়া শুনছি, ঠিক আছে, আচ্ছা, এইগুলা মোটামুটি শুনছি। মানে বাকি আছে কোনো কিছু? আর আমার মনে হয় না, খুব কমই বাকি আছে, ওইটাও হয়তো বা পেয়ে যাব। আচ্ছা, আসলেই আপনি মডারেট হিসেবে যদি আপনাকে যদি মডারেট বলে, আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে মডারেট আসলে কি আপনি মডারেট কিনা? না, আমি আসলে মডারেট টার্মটা যিনি আনছেন আর কি বাংলাদেশে, মানে আমি ধরেন তাকেই বলছি একটা টাইমে যে আপনি যে রিপোর্টের উপরে বেস করে আপনি হচ্ছে মডারেট ইসলাম নামে একটা তত্ত্ব যে আপনি নিয়ে আসছেন, আমি যখন ওই রিপোর্টটা যখন আমি পড়ছি তখন আমি দেখলাম যে ওইখানে মানে ধরেন যাদেরকে এখন বর্তমানে হরে ধরে মডারেট ট্যাগ দেওয়া হচ্ছে, বিশেষ করে জামাত ইসলামী, ছাত্র শিবির, এদেরকে, তাদের ব্যাপারে ওইখানে স্পষ্ট নির্দেশনা আছে যে বিশেষ করে মিশরের ইখওয়ানুল মুসলিমিনের নাম ধরে উল্লেখ করা আছে যে এদেরকে যারা হচ্ছে সিস্টেমে ঢুকছে। এটা কোথায় লেখা আছে? এটা র্যান্ডের রিপোর্টে লেখা আছে। আচ্ছা, ওই যে র্যান্ড কর্পোরেশনের রিপোর্ট, যেটা বিখ্যাত মানে র্যান্ড কর্পোরেশন, সেটার হইতেছে মানে সবাইকে টাকা পয়সা দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে মানে একটা ইসলামের একটা মডারেট ভার্সন ওরা হচ্ছে করতে চাচ্ছে, যেটা হচ্ছে বেসিকলি পশ্চিমের সাথে মানে খাপ খাবে আর কি, ঠিক আছে। তো ওইখানে ওরা বলছে যে মানে আপনার এই জামাত শিবির বা জামাতের কথা বলেন, ইখওয়ানুল মুসলিমিনের কথা, তো ওইটা তো একই জিনিস। ইখওয়ানুল মুসলিমিনের মতো যেসব দল আছে যারা আছে সিস্টেমের মধ্যে আছে, কিন্তু তাদের আলটিমেট টার্গেট হইলো এরা সিস্টেমের মধ্যে থাকবে না, এদেরকে মডারেট বলা যাবে না। ওরা স্পেসিফিক্যালি এটা বলছে ওদের রিপোর্টে। এখন আমি এই জিনিসটা কিন্তু পয়েন্ট আউট করছি যে মানে মডারেট ট্যাগটা যাদেরকে এখন যাদেরকে দেয়া হচ্ছে, এটা তো একটা জুলুম, কারণ ওরাই বলতেছে যে আমরা এদেরকে মডারেট বলতে পারি না, কারণ এরা তো আমাদের জন্য ক্ষতিকর, এরা এই সিস্টেমের জন্য ক্ষতিকর। সিস্টেমে ঢুকছে ঠিক, কিন্তু এরা সিস্টেমের ক্ষতির ধান্দায় আছে। এখন আপনি র্যান্ড থেকে রিপোর্ট নিচ্ছেন, কিন্তু ওইটাকে মডিফাই করতেছেন। আপনি বলতেছেন যে না, যে র্যান্ড সবসময় যেই ছক বাঁধবে, উনি যাকে আমি উনাকে জিজ্ঞেস করছি, উনি আমাকে আচ্ছা হয়তো আলোচনার মধ্যে চলে আসবে ওনার নাম, বাট উনি হচ্ছে আমাকে ওনাকে আমি জিজ্ঞেস করছি যে এইখানে র্যান্ড তো এরকম বলতেছে, আপনি এটাকে এভাবে বলতেছেন কেন? তখন উনি আমাকে মানে এরকম বলছিল যে আর কি, যে অনেক সময় একটা টার্ম এটা এভাবে ছক বেঁধে বলা যায় না, ঠিক আছে, যে জামাত ইসলামীকে তারা মেনশন না করলেও জামাত ইসলামী ওই বেসিক্যালি ওই ছকের মধ্যেই আছে, মানে যেহেতু ডেমোক্রেটিক সিস্টেম হাঁটতেছে, এটার অন্তিম গন্তব্য হচ্ছে মডারেট হওয়া। তো মানে একটা ফার ফেজড একটা ইনফারেন্স, ঠিক আছে, এটা কিন্তু একদম ডিরেক্ট না, কিন্তু উনার ভক্তকুলরা কিন্তু বলবে যে র্যান্ডের রিপোর্টে আছে যে জামাত মডারেট, ঠিক আছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে মডারেট যে ট্যাগ দেওয়াটা, এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রতিপক্ষকে ঘায়াল করার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হইতেছে, এবং যাকে তাকে এখন মডারেট বলা যায়, মানে খুবই সস্তা হয়ে গেছে। তো এইটার আসলে কোনো ভিত্তি নাই আর কি।